বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না আক্রান্তের সংখ্যা। বাংলাদেশের ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেক। আমি সৌমিত্র শুভ আছি আপনাদের সাথে। দেশে ৩,০০০-এর ঘরে পৌঁছল করোনায় মৃত্যুর সংখ্যা। নতুন করে এই তালিকায় যোগ হয়েছে ৩৫ জন। গেল ২৪ ঘন্টায় ২,৯০৭ জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-19। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়েছে এইসব তথ্য। দেশে করোনা ভাইরাস শনাক্তের ১৪৩তম দিনে এসে মৃতের সংখ্যা এখন ৩,০০০। ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ৩৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তুলে ধরা হয় পরিসংখ্যান। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৫ জন এবং এ পর্যন্ত ৩,০০০ ব্যক্তি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১০। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১২,৭১৪ জনের। নতুন করে ২,৯০৭ জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-19। সুস্থ হয়েছেন আরও ১,৭৩১ জন। মোট ১,২৭,৪১৪ জন সুস্থ হয়েছেন। শনাক্ত হয়েছে ২,৯৬০ জন এবং এ পর্যন্ত শনাক্ত ২,২৯,১৮৫ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৩.28% এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.15%। নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, হেপাটাইটিসের মতো রোগের সঠিক চিকিৎসা দেশেই আছে, তাই অপচিকিৎসায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান নাসিমা সুলতানা। বাংলাদেশে এই রোগের উন্নত মানের চিকিৎসা আছে, তাই হেপাটাইটিস শনাক্ত হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চলমান মহামারীতে করোনায় আক্রান্ত কিংবা মারা যাওয়াদের থেকে স্বজনদের মুখ ফিরিয়ে নেয়ার খবর এখন পুরনো। আবার ঝুঁকি নিয়ে এগিয়ে আসা কিছু মানুষের সাহসিকতার গল্প তৈরি হয়েছে বেশ কটি। কিন্তু এখন কোয়ান্টামের যে ২১ সদস্যের কথা বলবো, তাদের কথা প্রায় কারোই জানা নেই। এদের সবাই নারী। গত ৩ মাস দিনরাত যখনই ডাক পড়েছে ছুটে গেছেন তারা। লোকচক্ষুর অন্তরালে থেকেই ২১৫ জন নারী শিশুর মরদেহ পরম মমতায় প্রস্তুত করেছেন দাফন আর সৎকারের জন্য। অদম্য এই তরুণীদের কথা জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন মেহেদি মিরাজ। মহামারীর শুরু থেকেই মানবতা সেবায় মাঠে তারা, কিন্তু সাথী, শাহানা, মার্জিয়া আর রাবিয়াদের কথা বলা হয়নি খুব একটা। হাসপাতাল অথবা বাসভবন যখনই প্রয়োজন পড়েছে ছুটে গেছেন এসব তরুণী। নারী ও শিশুদের মৃতদেহ গোসল করানো থেকে শুরু করে কবরস্থান অথবা শ্মশান পর্যন্ত পৌঁছে দেবার কাজ করেছেন পরম মমতার সাথে। কোয়ান্টামের এই স্বেচ্ছাসেবীদের নেই বিন্দুমাত্র অবসর। কাউকে শেষ বিদায়ের জন্য তৈরির ডাক না পড়লে তারা ব্যস্ত থাকেন পিপিই, গ্লাভস অথবা মাস্ক তৈরিতে। এরই ফাঁকে জানালেন দুর্যোগের দিনগুলোর কথা। তার হাত দুটো এভাবে ছিল, জিনিসটা মানে এতটুকুই খারাপ লেগেছে, মানে হাত দুটো সোজাও করেনি। মারা যাওয়ার পর তার দুটো হাত যে সোজা করেছে সেটাও করেনি, কোনোভাবে একটা উপরে চাদর ফেলে দিয়ে দূরে সরিয়েছিল, মানে একটু ভালোভাবে সোজা করে সেটাও দেয়নি। মৃত ব্যক্তি তা সে যেই ধর্মেরই হন না কেন, পরম মমতায় সকলের শেষ যাত্রার সঙ্গী এই সাহসী তরুণীরা। প্রথমে ভেবেছিলাম কোলে পাজর কোলে নামানো, পরে দেখি যে এভাবে নামালে আমরা এক সাইডে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু গ্রিল নেই, তো আমরা কাঁধে নিয়ে নিলাম। তখন আমাদের মাথায় কাজ করছিল যে একজন যদি আমরা স্লিপ খাই তাহলে বাকি ৩ জনের উপরে অনেক প্রেশার পড়বে। প্রত্যেকের মাথায় এই কাজটা কাজ করছিল। এই দলে যেমন পাওয়া যাবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী, তেমনি পাওয়া যাবে চাকরিজীবীদের। যখন দূর থেকে একটু কান্না করে তখন মনে হয় যে তখন অনেক খারাপ লাগে, তবে এটা খুব রেয়ার, মানে বেশিরভাগই আসে নাই, তবে ২-১ জন যারা এসেছে দূর থেকে দেখে এবং কেউ কেউ দূর থেকে জাস্ট একটা ছবি তুলে নেয়। লাশের ভার বহনের কষ্ট অথবা সামাজিক বাধা কোনো কিছুই দেয়াল তৈরি করতে পারেনি অদম্য ইচ্ছার সামনে। বিশ্বাসই হয় না যে একটা মৃত লাশের কাজ করতেছে, আমার এরকম মনে হয়। আর মাঝে মাঝে একটু যখন শব্দ হয় তখন মানে পুরো পরিবেশটা এরকম থাকে যে আশেপাশে কেউ থাকে না, আমরা নীরবে কাজ করতে থাকি, তখন শব্দটা একটু আসলে ভয় লাগে। হসপিটালে যারা মানে নর্মালি যারা আসে, যারা পেশেন্ট, ওরা আমাদেরকে পিপি পরা দেখে, তো ওটা দেখে এমনভাবে দূরে সরে যায় এবং তার বিহেভটা এরকম
অস্পৃশ্য কোনো একটা মানুষ, আমি কিংবা আমরা কয়েকজন, এদের ধরা ছোঁয়া, এদের ছায়া পর্যন্ত মানানো যাবে না। মানবতার এই কাজে বাড়িতে থাকার কিংবা স্বজনদের সাথে সময় কাটানোর কোনো সুযোগ নেই। সদা প্রস্তুত অজানা স্বজনের শেষ যাত্রার সঙ্গী হতে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডাক্তার আব্দুল গাফফার। ডাক্তার আব্দুল গাফফার, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। লক্ষ্মীপুরের করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চাই শুরুতে। শুরু থেকে যখন শুরু হলো বাংলাদেশে, বিশেষ করে মার্চের শেষের দিকে যখন আমরা করোনা রোগী প্রথম পেয়েছিলাম, তারপরের থেকে আমরা সাবধান ছিলাম যাতে লক্ষ্মীপুরে মানুষকে করোনা থেকে মুক্ত রাখা যায়। আমরা তখন যারা বিদেশ থেকে প্রবাসী আসা শুরু করলো, আমরা চেষ্টা করেছি তাদেরকে আইডেন্টিফাই করতে। বিশেষ করে ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে আমরা তথ্য নিয়ে তাদেরকে আইডেন্টিফাই করছি এবং তাদেরকে বিভিন্নভাবে কোয়ারেন্টাইনে রেখে তাদেরকে আমরা করোনার সিমটম যাদের ছিল তাদেরকে সারিয়ে রাখতে বা তাদের অসুখ মুক্ত রাখতে চেষ্টা করেছি এবং তারা মোটামুটি সবাই সুস্থ ছিল। কোনো রোগীর কোনো প্রবাসীর কিন্তু করোনা পজিটিভ আমরা পাইনি। পরবর্তীতে যখন আমাদের সাধারণ ছুটি ঘোষণা হলো, ঢাকা, নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর থেকে দলে দলে লোক পেরিফেরি থেকে আসা শুরু করলো। বিশেষ করে লক্ষ্মীপুর এই এলাকার লোক অধিকাংশই বাইরে থাকে, আর যারা বাইরে থাকে না তারা অধিকাংশই ঢাকা, নারায়ণগঞ্জে ব্যবসা বাণিজ্যের জন্য থাকে। ওনারা আসা শুরু করার পর থেকেই আমরা দেখলাম যে করোনার রোগী আমরা সর্বপ্রথম 12/4 অর্থাৎ এপ্রিল মাসের 12 তারিখে প্রথম শনাক্ত হলো। যে ভদ্রলোক শনাক্ত হলো, পরবর্তীতে তার ট্রেসিং এ গিয়ে আমরা দেখলাম 17 জন, তার ফ্যামিলির 17 জন অ্যাফেক্টেড হয়ে গেছে। এভাবেই পরবর্তীতে আমাদের এক গ্রুপ, বিশেষ করে তাবলিগ জামাতের গ্রুপ যারা নারায়ণগঞ্জ ভিজিট করেছে, তাদের 10 জন আসার পরে তাদের 10 জনই পজিটিভ হলো এবং তাদের ফ্যামিলিতেও এভাবে পজিটিভ হওয়া শুরু করলো এবং সেখান থেকে করোনার যে দৌড়টা আমাদের মূলত শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত এটা। আচ্ছা, যারা শনাক্ত হয়েছেন বা বিভিন্ন সময়ে যারা আপনাদের কাছে এসেছেন বিভিন্ন চিকিৎসার জন্য, তাদের চিকিৎসার ব্যবস্থা আপনারা কীভাবে করেছেন? সেটি কোভিড আক্রান্ত রোগীদের বেলা যেমন, কোভিড আক্রান্ত নন যারা, তাদের চিকিৎসার ব্যাপারে আপনাদের ব্যবস্থাপনা কী ছিল একটু শুনতে চাই। আমাদের হসপিটালে কোভিডের জন্য আমরা আলাদা বিল্ডিংয়েই ব্যবস্থা করেছি। 30 বেডের আমাদের একটা কোভিড হসপিটাল আছে আমাদের সদর হসপিটালের সঙ্গেই, যেখানে আমরা কোভিডে আক্রান্ত রোগীদেরকে চিকিৎসা করে থাকি। আর যারা নন কোভিড তারা মূল হসপিটালের বিল্ডিংয়ে চিকিৎসা হয়ে থাকে। এখানে 2 জনের চিকিৎসার কোনো সমস্যা আমাদের হয়নি। আমরা কোভিডের রোগীদেরকে সম্পূর্ণ আলাদাভাবে চিকিৎসা করতে পেরেছি এবং আমাদের। আচ্ছা জনাব আব্দুল গাফফার, কোরবানির ঈদ ঘিরে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে লক্ষ্মীপুরে, এবং এর পরবর্তীতে অর্থাৎ কোরবানি ঈদের এই যে নতুন করে মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া এবং যোগাযোগ, এই সম্বন্ধ, এইসবের ফলে নতুন করে সংক্রমণের শঙ্কা আপনি কতটুকু পোষণ করেন? অবশ্যই শঙ্কা রয়েছে, কারণ যারা বাইরে থেকে আসছে তারা, আমরা যেটা করেছি, আমাদের যে হেলথ সেক্টরে যত আমাদের কর্মী আছে, সঙ্গে আমাদের পুলিশ এবং অন্যান্য জেলা পরিষদের বা স্থানীয় সরকারের যে সকল কর্মী আমাদের মাঠ পর্যায়ে কাজ করছে, আমরা সবাইকে অ্যালার্ট রেখেছি। যারা ঢাকা, নারায়ণগঞ্জ কিংবা অন্য ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে ঢুকবে তাদেরকে আমরা চেষ্টা করব কোয়ারেন্টাইনে রাখার জন্যে, ফ্যামিলি কোয়ারেন্টাইন রাখার জন্যে, যাতে করে তারা অন্যদের সাথে মিশতে না পারে। কারণ সবথেকে বড় সমস্যা যেটা হলো, যারা বাড়িতে আসেন তারা সহজেই মেনে নিতে চায় না, তার পরিবারের অন্যদের সাথে তারা মিশতে চায়। আমরা চেষ্টা করেছি, এখনো আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো, যাতে করে আমাদের যারা বাইরে থেকে আসছে তারা আমাদের যারা এখানে আছে তাদের সংক্রামিত করতে না পারে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল গাফফার আমাদেরকে সময় দেওয়ার জন্য করোনা আপডেটে। এখনও জমে ওঠেনি রাজধানীর পশুর হাটগুলো। গরুর সরবরাহ পর্যাপ্ত, তবে নেই খুব একটা ক্রেতা উপস্থিতি। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কোনো হাটেই। এই দায়ে সাইদনগর হাটের 4 বিক্রেতাকে 500 টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। হাট ঘুরেছেন উত্তর সিটির মেয়র, বলেছেন হাটে স্বাস্থ্যবিধি দুরূহ ব্যাপার। 4 দিন ধরে গাবতলী হাটে বাংলার বস। গাবতলীর মতো হাটে এই বাংলার বস কেনার মতো কোনো কাস্টমার নেই, এ জানলে তো এখানে আসতামই না। 36 মনের গরুটির দাম উঠেছে সর্বোচ্চ 16 লাখ, বিক্রেতা চান 30 লাখ টাকা।
তো যদি কেউ নেয় আলোচনা সাপেক্ষে সরাসরি আসলে আমি বাজার লেভেলে করোনা মহামারীর বাজার লেভেলে দিয়ে দেবো। বিক্রেতা হতাশ, হিসেব করছেন ক্রেতারা। উৎসুক জনতার অপেক্ষা, গরুটা কে কিনেন দেখবেন এক নজর। 30 মণ ওজন হয়, তাহলে একটা হিসাব করলে হয় 7,20,000 টাকা। তাহলে সেটা 30 লাখ টাকা তো এমনিও হলো। তাহলে এই সূত্র বিষয়টা কি? না 600 আপনাদের দোকানের যে হিসাব 600 ধরলেন, তো 600 ধরলে আসলে কুরবানিতে আলটিমেট এমনি একটু দাম যেহেতু পছন্দের ব্যাপার, কুরবানি গরুটা কিন্তু টাকার প্রশ্ন না। ক্রেতাহীন বাজারে উৎসুক মানুষের গাদাগাদি ভিড়। ছোট গরুর দাম 60,000 থেকে 1 লাখ টাকার মধ্যে, মাঝারি আকারের গরুর দাম 1 থেকে 1.5 লাখ টাকা, বড় গরুর দাম চাওয়া হচ্ছে 2 থেকে 2.5 লাখ, আর বিশাল আকৃতির গরু 5 লাখ টাকার উপর। এখন একটু বেশি চায়, মানে ছাড়তেছে না, আশা রয়েছে যে দাম হয়তো বাড়বো। এখনো তো গরু বেচা কেনা আরম্ভ হয় নাই, ছোট ছোট গরু বিক্রি হচ্ছে। যে টাকা খরচ হয়েছে গরুর পেছনে ওই টাকা গরু উঠবে না এবছরে বেচলে, এই কারণে গরু আনে নাই অনেকেই। গরুটা যদি লসে বিক্রি করি তাহলে তো এমনি মরতে হবে, করোনার মধ্যে মারার লাগবে না। স্বাস্থ্যবিধি নেই কোনো হাটেই, মানেন না খামারি ব্যাপারী, এমনকি ইজারাদাররাও। সাইদনগর হাটে 4 বিক্রেতাকে গুনতে হয়েছে 500 টাকা করে জরিমানা, অপরাধ মাস্ক না পরার। যার যার জায়গাতে যে সচেতন থাকলে আমার মনে হয় যে হাট কমিটি যেসব যারা হাট ইজারা নিয়েছে তারাও সফলভাবে কার্যক্রম সুবিধাভাবে চালিয়ে যেতে পারবে। সাইদনগর হাট ঘুরে দেখেন ঢাকা উত্তরের মেয়র। পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা দুরূহ, সবাইকে নিজের নিরাপত্তায় হাটে মাস্ক ব্যবহারের অনুরোধ তার। আব্বুল আলামিন যদি আমাদের সুস্থ রাখে, আমাদের বাঁচিয়ে রাখে, আমরা আরও অনেক কোরবানি ঈদ করতে পারবো। কিন্তু এবারটা আপনারা যারা আসবেন, মেহেরবানি করে আপনার স্বাস্থ্যবিধি আপনার উপরে, আপনার সুরক্ষা আপনার উপরে, আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। আমরা আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। কোরবানির পশুর যোগান থাকলেও সেই তুলনায় ক্রেতা নেই। ঘুরে ফিরে পশু দেখা আর দরদামেই ব্যস্ত বেশিরভাগ হাটে আগতরা। জেলা পর্যায়ে স্থায়ী আর অস্থায়ী হাটগুলো সকাল থেকেই মুখর ক্রেতা বিক্রেতাদের পদচারণায়। খামারি আর ব্যাপারীরা বলছেন, হাটে আগতের সংখ্যা বাড়লেও গরু ছাগলের বিক্রি সন্তোষজনক নয়। রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল সহ জেলা পর্যায়ের হাটগুলোয় স্বাস্থ্যবিধি নিয়ে মাথা ব্যথা নেই ইজারাদারদের। তাপমাত্রা মাপা, জীবাণুনাশক ছিটানো বা মাস্ক ব্যবহারে উদাসীনতা সবখানে। জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনেরও নজরদারি সীমিত। দুপুরে চট্টগ্রামের বিভিন্ন হাটে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নগরীর সাগরিকা পশুর হাটে মাস্ক না পরা ক্রেতা বিক্রেতাদের সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া বাজারের প্রবেশ মুখে জীবাণুনাশক ছিটানো ও ক্রেতা বিক্রেতার শরীরে তাপমাত্রা মাপা হচ্ছে কিনা সেসব খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে বাড়তি হাসিল আদায় না করা এবং কোনো ধরনের অনিয়মের ব্যাপারে ইজারাদারদের সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ থেকে শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ফজরের নামাজ শেষে কাবা শরীফ তাওয়াফ করে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবার হজের সুযোগ পাওয়া মাত্র 10,000 মুসল্লি। সামাজিক দূরত্ব নিশ্চিতে ছোট ছোট দলে তারা পৌঁছাবেন মিনায়। 12 জিলহজ পর্যন্ত মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান ও মক্কায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। করোনার কারণে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছে সৌদি আরব। প্রতিদিন কমপক্ষে 10 বার জীবাণুমুক্ত করা হচ্ছে কাবাঘর ও আশপাশের স্থানগুলো। 18,000-এরও বেশি কর্মী সব কাজে নিয়োজিত। সৌদি আরবে বসবাসরত 20 থেকে 50 বছরের মধ্যে সুস্থ ব্যক্তিরা এবার হজ পালনের সুযোগ পেয়েছেন। এদের 70 ভাগই প্রবাসী, বাকি 30% সৌদি নাগরিক। হাজিদের সব খরচ দিচ্ছে সৌদি সরকার। হজের দ্বিতীয় দিন আরাফাত ময়দানের খুতবা বাংলা সহ 10টি ভাষায় অনুদিত হবে। দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। একটা বিরতিতে যাচ্ছি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। আবার স্বাগত, দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রাণহানি 1.5 লাখ ছাড়ালো। দেশটিতে মোট আক্রান্ত 44.5 লাখ মানুষ। 24 ঘন্টায় বিশ্বজুড়ে প্রাণহানি প্রায় 4,000। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 2,11,000-এর মতো। সব মিলিয়ে 6,55,000 ছাড়িয়েছে মৃত্যু। সংক্রমিত 1,66,00,000-এর বেশি মানুষ। প্রথমবারের মতো একদিনে বিশ্বের সর্বোচ্চ মৃত্যু হয়েছে ভারতে। নতুন 636 জনের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি 33,000 ছাড়ালো। 24 ঘন্টায় নতুন সংক্রমণে হয়েছে রেকর্ড। 46,500 শনাক্ত হওয়ায় ভারতে মোট আক্রান্ত 15 লাখের কাছাকাছি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে, মারা গেছেন 627 জন। লাতিন দেশটিতে মোট মৃত্যু 88,000। আক্রান্ত প্রায় 25 লাখ। মৃত্যু আর সংক্রমণের এই পরিসংখ্যানের মধ্যেও স্বস্তির খবর, কোভিড-19 জয় করে সুস্থ মানুষের সংখ্যা কোটি ছাড়িয়েছে।
করোনা আপডেটে এখন যুক্ত হচ্ছেন ডয়চে ভেলের সাংবাদিক অনুপম দেবকারুঙ্গ। অনুপম, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। গেল 6 সপ্তাহে কোভিড-19 সংক্রমণ দ্বিগুণ হয়েছে বিশ্বে। এ নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে একটু শুনতে চাই, এই রকম চক্রবৃদ্ধি হারে যদি সংক্রমণের সংখ্যা বাড়ে, সেটি শেষ পর্যন্ত কোথায় নিয়ে ঠেকাবে এই মহামারীর চেহারা? এই মহামারীর আসলে দুটো দিক রয়েছে, একটি হচ্ছে স্বাস্থ্যগত দিক আর একটি হচ্ছে অর্থনৈতিক যে দিকটি, এবং দুটোই আসলে এখন বিশাল হয়ে দেখা দিয়েছে। কারণ আপনি নিজেই সংবাদে বলছিলেন এবং আমরা প্রতিদিনই আসলে সবগুলো সংবাদ মাধ্যমে আপডেট দিচ্ছে, সংক্রমণের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে। কিন্তু একই সঙ্গে সংক্রমণ ঠেকাতে গিয়ে যে লকডাউনে যাওয়া হচ্ছিল, সেই লকডাউনের ফলে কিন্তু এখন অর্থনীতিও একেবারে মুখ থুবড়ে পড়েছেই বলা যায়। আমরা যুক্তরাজ্যের একটি গবেষণায় দেখেছি, তারা আশঙ্কা করছেন যে যেইভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে এবং একের পর এক বিভিন্ন জায়গায় বলা হচ্ছে সেকেন্ড ওয়েভও আসছে, তো সেই ক্ষেত্রে খুব দ্রুত যদি ভ্যাকসিন আবিষ্কার করে বিষয় পরিস্থিতি স্বাভাবিক না করা যায়, সেই ক্ষেত্রে এই ধাক্কা সামলে উঠতে তাদের 2024 সাল পর্যন্ত লেগে যেতে পারে। বিশ্বের নানা জায়গায় আমরা এই বিষয়টি এখনো পর্যন্ত দেখেছি। আরেকটি জায়গায় গবেষকরা এখন বলছেন যে যেই পলিসিটা আগে থেকে চিন্তা করা হচ্ছিল, যে স্প্যানিশ ফ্লু এর সাথে আপনি জানেন বর্তমান যে কোভিড-19 মহামারী, সেই মহামারীকে তুলনা করা হচ্ছিল, কিন্তু তারা এখন বলছেন যে এই পলিসি নিয়ে এগুলে এটা আসলে সঠিক পলিসি হয় কিনা সেটা আবার ভেবে দেখবার একটা আহ্বান জানিয়েছেন তারা বলছেন বরং করোনা ভাইরাসের ক্ষেত্রে যেই সংগ্রামটা, যে লড়াইটা চলছে বিজ্ঞানীদের, সেই লড়াইটা আসলে অনেকটা স্মল পক্সের মতো হবে। এবং আপনি জানেন যে স্মল পক্সই একমাত্র ভাইরাস এখন পর্যন্ত যেটিকে টিকাদানের মাধ্যমে নির্মূল করা গেছে। এবং যেহেতু এখনো পর্যন্ত কিন্তু স্প্যানিশ ফ্লু এর যে জীবাণু, সেই জীবাণুটি পৃথিবী থেকে দূর করা যায়নি এবং নানা সময়ই সেটা আবার ফেরত আসে। পরে আরো একটি মহামারী হয়েছিল সোয়াইন ফ্লু নামে। সুতরাং করোনা ভাইরাস এখন যেভাবে দ্রুত ছড়াচ্ছে, সেটি মৃত্যুর হার এত বেশি না হলেও অন্যান্য ভাইরাসের তুলনায় যেভাবে ছড়াচ্ছে, সেটি যদি এভাবে ছড়াতে থাকে এবং যদি অ্যান্টিবডি মানুষের শরীরে স্থায়ীভাবে না হয়, সেই ক্ষেত্রে এটি আসলে বছরের পর বছর ধরে চলতেই থাকবে। সুতরাং বিজ্ঞানীরা এবং বিশেষজ্ঞরা অনেকেই এখন বলছেন যে স্মল পক্স, পোলিও এরকম বিভিন্ন ভাইরাসের ক্ষেত্রে যে এরকম নিয়মিত টিকাদানের কর্মসূচি গ্রহণ করা হয় পুরো পৃথিবী জুড়ে, এভাবে পুরো পৃথিবী জুড়ে যদি একসাথে কোনো উদ্যোগ গ্রহণ না করা হয়, তাহলে এটা আসলে এই পরিস্থিতি থেকে সামাল দেওয়া খুবই কঠিন হয়ে পড়বে। তখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভাইরাসের সংক্রমণ ওঠানামা করবে বা সেখানে বাড়তি কমতি হবে, তাতে চিরতরে নির্মূল করা কঠিনই। আন্তঃ আমেরিকান উন্নয়ন ব্যাংক IADB জানিয়েছে মহামারীর কারণে শিগগিরই চরম দারিদ্র্যের মুখোমুখি হবে লাতিন আমেরিকা। এমনিতেই তো একটা টালমাটাল পরিস্থিতি এই অঞ্চলটায়, তার মধ্যে চরম দারিদ্র্যের কথা, এই হুঁশিয়ারি, উত্তরণের কোনো জায়গা দেখেন কিনা? অর্থনৈতিক বিষয়টা আসলে এই মোটামুটি সমানভাবে দেখা দিচ্ছে, কিন্তু আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার কোনো কোনো অংশে যেহেতু এমনিতেই অর্থনীতি খুব একটা শক্তিশালী না এবং রাজনৈতিক অস্থিরতা আছে বিভিন্ন জায়গায়, আপনি জানেন ব্রাজিলে রাজনৈতিক পরিস্থিতিও কিন্তু অস্থিতিশীল, এবং ভেনেজুয়েলা, বলিভিয়া এরকম নানা দেশেই কিন্তু এরকম এক হয়ে ইউরোপের মতো যে এরকম ব্যবস্থা নেয়ার সেই একতাটা তাদের মধ্যে দেখা যাচ্ছে না। ব্রাজিলের অবস্থা তো খুবই শোচনীয়। পেরুতে তারা অনেক ধরনের সংকট মোকাবেলায় উদ্যোগ গ্রহণ করলেও তাদের যে অর্থনৈতিক সংকট, সেটির কারণে তারা সফল হতে পারছেন না। ফলে এটিও কিন্তু এক ধরনের জাতিসংঘের পক্ষ থেকে এবং জাতিসংঘের অন্যান্য যে সংস্থাগুলো আছে, আপনারা ওয়ার্ল্ড ব্যাংকের কথাও যদি জানেন, IMF এর কথা জানেন, তারাও কিন্তু একসাথে বসে একটি উদ্যোগ নেওয়ার চেষ্টা করছিলেন। ইউরোপের ভেতরেও যেই রাষ্ট্রগুলো আছে যারা তুলনামূলক দরিদ্র, তারা দীর্ঘদিন প্রায় কয়েক মাস ধরে তারা কিভাবে অর্থনৈতিক উন্নয়ন করা যায় একসাথে, সেটি নিয়ে দর কষাকষি করছিলেন। সেটি মাত্র এই গত 2-3 দিন আগে তারা সফল হয়েছেন একমত হতে। সুতরাং পুরো ল্যাটিন আমেরিকা মহাদেশ, যারা আসলে একসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মতো কোনো ইউনিয়ন নেই, বা আফ্রিকায় যেরকম একই দেশের মধ্যেই গৃহযুদ্ধ চলছে, এরকম অনেকগুলো দেশ রয়েছে, তাদের পক্ষে আসলে এইভাবে এক হয়ে এগিয়ে আসা অনেকটাই অসম্ভব। এবং এটা যদি এগিয়ে না আসা যায়, তাহলে কিন্তু মহামারী হয়তো থেমে যাবে ভ্যাকসিন আবিষ্কার হলে, কিন্তু এরপরেই আমরা হয়তো দুর্ভিক্ষ দেখবো যদি অর্থনীতিটা ঠিকঠাক না করা যায়। অন্যান্য উপজাতগুলো তখন আরো বড় দুর্ভোগ, বড় ভোগান্তি নিয়ে আসবে, সেই শঙ্কার কথা বলছেন। অনুপম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গেল 6 সপ্তাহে কোভিড-19 সংক্রমণ দ্বিগুণ হয়েছে বিশ্বে। সোমবার এই পরিসংখ্যান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহাপরিচালক টেড্রোস আধানম আবারও বলেন, জনস্বাস্থ্য ইস্যুতে এ যাবৎ সংস্থাটির যতগুলো জরুরি অবস্থা ঘোষণা করেছে, তার মাঝে করোনা ভাইরাস সবচেয়ে মারাত্মক। এদিকে আন্তঃ আমেরিকান উন্নয়ন ব্যাংক IADB জানিয়েছে যে মহামারীর কারণে শিগগিরই চরম দারিদ্র্যের মুখোমুখি হবে লাতিন আমেরিকা, ডুববে ঋণের ভারে। সোমবার করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের প্রাণহানি ছাড়ায় 1.5 লাখ,
গেল 23 মে লাখ অতিক্রম করলেও কোভিড-19 ভুগে আরও 50,000 মারা যান বাকি 2 মাসে। এর মাঝে করোনা মোকাবেলায় $1 ট্রিলিয়ন তহবিল ঘোষণা করল রিপাবলিকান শিবির। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সচেতন হয়েছেন খোদ প্রেসিডেন্ট। সম্প্রতি নর্থ ক্যারোলাইনার ভ্যাকসিন গবেষণা কেন্দ্রে তিনি গেছেন মাস্ক পরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য, গেল 6 সপ্তাহেই বিশ্বে দ্বিগুণ বেড়েছে কোভিড-19 সংক্রমণ। শুধু তাই নয়, এ যাবৎ জরুরি অবস্থা ঘোষিত মহামারীগুলোর মধ্যে করোনা ভাইরাস সবচেয়ে মারাত্মক। আন্তর্জাতিক স্বাস্থ্য আইন মোতাবেক এই নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বজুড়ে জনস্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। কিন্তু করোনা ভাইরাস সবচেয়ে মারাত্মক, তাতে কোনো সন্দেহ নেই। গেল 6 সপ্তাহে মোট আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। ভাইরাসটি মোকাবেলায় বিশ্ব ব্যাপক উদ্যোগ নিলেও সামনে এখনও দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি। লাতিন আমেরিকায় মারাত্মক আকার ধারণ করেছে করোনা ভাইরাস। মহাদেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন 1,34,000-এর বেশি। এ পরিস্থিতিতে আন্তঃ আমেরিকান উন্নয়ন ব্যাংক IADB জানিয়েছে, মহামারীর কারণে শিগগিরই চরম দারিদ্র্যের মুখোমুখি হবে লাতিন দেশগুলো। করোনা পরিস্থিতি মোকাবেলায় হাবুডুবু খাচ্ছে লাতিন দেশগুলো। খুব শিগগিরই চরম দারিদ্র্যের দিকে এগোচ্ছে লাতিন আমেরিকা। দ্বিতীয় বিষয়টি হলো ঋণ মওকুফ বা বড় ধরনের কোনো অর্থ সহযোগিতা পাচ্ছে না মহাদেশটি, যার কারণে ভবিষ্যতে ঋণের ভারে ডুববে লাতিন দেশগুলো। মঙ্গলবারও চীনে নতুনভাবে শনাক্ত হয়েছেন 68 করোনা রোগী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, তাদের বেশিরভাগই উইঘুর মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের। সেখানেই হঠাৎ করে বেড়ে চলেছে কোভিড-19-এর বিস্তার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আবারও একটা বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এসডিজি অর্জনে কাজ করছে বাংলাদেশ, কিন্তু করোনার কারণে সরকারের গৃহীত কার্যক্রমগুলো কিছুটা পিছিয়ে গেছে। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষি অগ্রগতি ধরে রাখতে সবাইকে কাজ করার নির্দেশও দিয়েছেন তিনি। জানিয়েছেন, বর্তমান সরকারের আমলেই কৃষি উপকরণ সহজলভ্য হয়েছে, কৃষকের নাগালে এসেছে সারের দাম। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় 7টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে 3,075 কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, আমার বাড়ি আমার খামার প্রকল্প চতুর্থবার সংশোধন হয়েছে, তবে ব্যয় কমছে 125 কোটি টাকা। স্কুল কলেজ মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনে 938 কোটি টাকার প্রস্তাব অনুমোদন দিয়েছে একনেক। ঠিক যে কটা আমাদের দেশের জন্য প্রয়োজন সেগুলি কিন্তু আমরা আমাদের অষ্টম যে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা, সে পরিকল্পনা আমরা সেটা সংযুক্ত করে নিয়েছি এবং সেটা বাস্তবায়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা ওটা অর্জন করতে পারবো। তবে এটা ঠিক যে করোনা ভাইরাস আমাদেরকে অনেকটা পিছিয়ে দিচ্ছে, কিন্তু তারপরেও আমাদের কৃষির যে অগ্রগতি এটা আমাদের ধরে রাখতে হবে। কারণ আমাদের মানুষের আর যাই হোক, তাদের খাদ্যের অভাবটা যেন না হয়। প্রতিটি বিষয়ে সরকারের সমালোচনা আর মিথ্যাচার করা বিএনপির চিরায়ত ঐতিহ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয় থেকে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি না দেখলেও দেশের মানুষ সরকারের মানবিক সহায়তার কার্যক্রম দেখছে আর উপকৃত হচ্ছে। জানান, দেশের 31টি জেলায় বন্যার্তদের সহায়তায় 1,603টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগও দুর্গত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহ এগিয়ে নিতে ভারতের হাই কমিশনারকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আবার একটা বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। কঠোর লকডাউন সহ নানা পদক্ষেপের পরও ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা মহামারী। গত কয়েকদিনে দেশটিতে হু হু করে বাড়ছে ভাইরাসের প্রকোপ। প্রতিদিনই রেকর্ড সংক্রমণ ও মৃত্যু দেখছে 130 কোটি মানুষের দেশটি। সবচেয়ে নাজুক অবস্থা রাজধানী দিল্লি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মহামারীর প্রকোপ কমার কোনো লক্ষণই নেই, শঙ্কা আরও বাড়বে সংক্রমণ।
করোনা সংক্রমণের তালিকায় ভারতের অবস্থান এখন তৃতীয়। দিন দিন পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। গেল কয়েকদিন রেকর্ড সংক্রমণ দেখছে দেশটি। রাজ্য সরকারের তথ্য বলছে, ভারতে এখন পর্যন্ত করোনায় যত মানুষের মৃত্যু হয়েছে তার 60 ভাগই রাজধানী দিল্লি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে। করোনা কি স্থিতি দিল্লি মে কাফি রাজধানীতে অনেকটাই কমে এসেছে দৈনিক সংক্রমণ, সুস্থ হয়ে উঠেছে 88% মানুষ। তবে গোটা দেশের পরিস্থিতির উন্নতি করতে হলে পরীক্ষা বাড়াতে হবে। পুরো দুনিয়া মে ভি হো রহি হ্যায়। WHO বলছে বিশ্ব থেকে এখনই করোনার মহামারী কমার কোনো সম্ভাবনা নেই, বরং গেল 6 সপ্তাহে যে হারে সংক্রমণ বেড়েছে আগামীতে তা আরও বাড়বে। 30 জানুয়ারি যখন জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি করা হয় তখন চীনের বাইরে কোনো মৃত্যু ছিল না, মাত্র 100 রোগী ছিল। 6 মাস না যেতে সেই সংখ্যা এখন 1,60,00,000 ছাড়িয়েছে। গেল 6 সপ্তাহে দ্বিগুণ হয়েছে সংক্রমণ। পরিস্থিতি পর্যালোচনায় এই সপ্তাহের শেষের দিকে জরুরি কমিটির বৈঠক ডাকা হয়েছে। ভারতের সংক্রমণ ঠেকাতে আরও বেশি পরীক্ষা করাতে চায় মোদী সরকার। দিনে কমপক্ষে 10 লাখ মানুষের নমুনা পরীক্ষার লক্ষ্য ঠিক করা হয়েছে। দেশটিতে এই মুহূর্তে করোনার পরীক্ষা হচ্ছে 1300-র বেশি ল্যাবে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন বলিউড তারকা ঐশ্বরিয়া ও কন্যা আরাধ্য বচ্চন। সোমবার টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন অভিষেক বচ্চন। তবে এখনও করোনা থেকে মুক্তি মেলেনি অভিষেকের এবং তার বাবা অমিতাভ বচ্চনের। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুজন। 12 জুলাই করোনা আক্রান্তের খবর পান ঐশ্বরিয়া রায় ও তার মেয়ে আরাধ্য। শুরুতে বাসায় অবস্থান করলে 17 জুলাই হাসপাতালে ভর্তি হন তারা। 10 দিন অবস্থানের পর করোনা নেগেটিভ আসে এই বলিউড তারকার। পরিবারের সর্বপ্রথম করোনায় আক্রান্ত হন অমিতাভ বচ্চন। 11 জুলাই করোনা পজিটিভ আসে তার। একই দিনে করোনা পজিটিভ হওয়ার খবর আসে ছেলেরও। মার্কিন ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান মডার্নার তৈরি করোনার সম্ভাব্য mRNA ভ্যাকসিনের চলছে চূড়ান্ত ধাপের হিউম্যান ট্রায়াল। সোমবার থেকে 30,000 স্বেচ্ছাসেবকের শরীরে শুরু হয় প্রয়োগ। প্রতিষ্ঠানটির জোরালো দাবি, বছর শেষেই তাদের প্রতিষেধক করোনা প্রতিরোধের চিকিৎসায় ব্যবহার করা যাবে। মডার্না ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় উদ্ভাবিত করোনার সম্ভাব্য ভ্যাকসিনটির পরীক্ষায় অংশ নিচ্ছে দেশটির 89টি স্বাস্থ্যকেন্দ্র। স্বেচ্ছাসেবকদের 28 দিনের ব্যবধানে 2টি ডোজ দেয়া হবে। প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় স্বেচ্ছাসেবীদের দেহে ভাইরাসটির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির প্রমাণ পাওয়া গেছে। তবে বয়সভেদে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও লক্ষ্য করেছেন গবেষকরা। চূড়ান্ত ধাপের পরীক্ষা আগামী অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।